শিক্ষা, ব্যবসা, কর্পোরেট, খেলাধুলা অথবা প্যারেন্টিং সব ক্ষেত্রে এই বইটি ইকুয়ালি ব্যবহার হচ্ছে। মাইন্ডসেট মূলত দুরকম, ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট। আপনাদের মনে হতে পারে যে মাইন্ডসেটের উপর ভিত্তি করে মানুষ কীরকমভাবে চিন্তায় পরিবর্তন করে ফেলে। বইটি যিনি লিখেছেন ডক্টর ক্যারল সুসান ডুইক, বা সংক্ষেপে আমরা তাকে ক্যারল ডুইক বলি। তিনি আমেরিকার একজন বিখ্যাত সাইকোলজিস্ট এবং প্রফেসর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির, এবং সাইকোলজির যে ডিফারেন্ট ফিল্ড আছে তার মধ্যে তার কনসেন্ট্রেশন হচ্ছে ডেভেলপমেন্টাল সাইকোলজি, যেখানে তিনি মানুষের মোটিভেশন এবং পার্সোনালিটি সেগুলো নিয়ে কাজ করেন। এবং তার যে কাজের সূত্রপাত সেটার একটা বড় অংশ কিন্তু হয়েছিল শিশুদেরকে কিভাবে শেখানো যায়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রকমারি বৈঠকের আজকের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে এই সিরিজের বিভিন্ন পর্বে আমরা এক একটা বিখ্যাত বই নিয়ে খোলামেলা কথা বলি। বইটা থেকে আমরা কি কি শিখি, কি আমরা একজন আরেকজনকে শেখাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকে আপনারা আমার টেবিলে একটা বিখ্যাত বই দেখতে পাচ্ছেন। এই বইটা অনেক পুরনো বই না, কিন্তু খুব অল্প সময়ে এই বইটা অনেক মানুষের মন কেড়েছে। এবং এক একটা বই তো অনেক সময় এক একটা জনরার জন্য বিখ্যাত হয়, কিন্তু যে বইটার কথা আমি বলছি মাইন্ডসেট, এই বইটা কিন্তু ছোটদেরকে বড় করা বা প্যারেন্টিং, বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন রিসার্চ, এমনকি কর্পোরেট বা ব্যবসা বাণিজ্যেও বড় বড় লিডাররা ইকুয়ালি ব্যবহার করছেন। তাহলে কি আছে এই বইটার মধ্যে যেটা এই যে আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য এত দরকারি হয়ে উঠেছে? চলেন আজকে আমরা এই পর্বে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। সো বইটা আমি হাতে নিয়ে নিই। খুব সুন্দর একটা বই, এবং বইটার প্রচ্ছদটা দেখলেই কেমন যেন পড়তে ইচ্ছা করে, এবং খুব ক্লিয়ারলি মাইন্ডসেট জিনিসটা কিন্তু মেনশন করা আছে। যদিও পুরো বইয়ের নাম হচ্ছে চেঞ্জিং দ্য ওয়ে ইউ থিঙ্ক টু ফুলফিল ইউর পটেনশিয়াল, অর্থাৎ শুধু মাইন্ডসেটের কথা না, আপনার চিন্তাকে পাল্টানোর কথা বলছে, যাতে আপনার যে ফুলফিলমেন্ট, আপনার জীবনের যে লক্ষ্য, সেটা আপনি ঠিক করতে পারেন। এই পর্যায়ে আমি আপনাদেরকে আমাদের পুরনো একটা বইয়ের কথা আবার রিপিট করতে চাই, যেটার নাম হচ্ছে অ্যাজ এ ম্যান থিঙ্কেথ। আমি জেনেছি টিমের কাছ থেকে যে এই বইটা খুবই সাড়া ফেলেছে আমাদের আলোচনা, এবং ছোট্ট একটা বই, আপনারা হয়তো বইটা সংগ্রহ করে পড়ছেনও। তো ওই বইটাও কিন্তু এই বইটারও একটা মাদার বুক, অর্থাৎ মাইন্ডসেট বইয়ের অনেক কিছুতেই আমরা অ্যাজ এ ম্যান থিঙ্কেথ বইয়ের ব্যাপারটা আমরা রিভিজিট করব বা ডিসকাস করব। বইটি যিনি লিখেছেন ডক্টর ক্যারল সুসান ডুইক, বা সংক্ষেপে আমরা তাকে ক্যারল ডুইক বলি। তিনি আমেরিকার একজন বিখ্যাত সাইকোলজিস্ট এবং প্রফেসর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির, এবং সাইকোলজির যে ডিফারেন্ট ফিল্ড আছে তার মধ্যে তার কনসেন্ট্রেশন হচ্ছে ডেভেলপমেন্টাল সাইকোলজি, যেখানে তিনি মানুষের মোটিভেশন এবং পার্সোনালিটি সেগুলো নিয়ে কাজ করেন। এবং তার যে কাজের সূত্রপাত সেটার একটা বড় অংশ কিন্তু হয়েছিল শিশুদেরকে কিভাবে শেখানো যায়, তাদের আত্মবিশ্বাস এবং চ্যালেঞ্জের মুখে তারা কেমন আচরণ করে, সেই ধরনের একটা রিসার্চের আউটপুট থেকে। মজার ব্যাপার, ক্যারল সেই সময় তার ক্যারিয়ারের খুব আর্লি স্টেজে একটি স্কুলের কিছু ছেলে মেয়েদের সাথে কাজ করছিলেন, এবং তিনি এদেরকে দুটো ভাগে ভাগ করে দেন, এবং একটা ভাগের ছেলে মেয়েদের মধ্যে উনি একটা ধারণা তৈরি করেন যে তারা খুবই বুদ্ধিদীপ্ত এবং মেধাবী। আর আরেকটা গ্রুপের মধ্যে উনি ধারণা তৈরি করে দেন যে তারা পরিশ্রমী, এবং তারা যদি চেষ্টা করে তাহলে তারা ভালো ফল করবে। এরপর ক্যারল পরীক্ষামূলকভাবে তাদেরকে নানা ধরনের প্রশ্ন দেন, এবং সবগুলো প্রশ্নের মধ্যেই কিছু কিছু প্রশ্ন তাদের বয়স এবং ক্লাস অনুপাতে তাদের পক্ষে সমাধান করে ফেলা সম্ভব। পাশাপাশি তিনি এমন কিছু কোয়েশ্চেন দিয়ে দেন যেটা কিনা তাদের ক্লাস বা বয়সের তুলনায় একটু বেশি কঠিন, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর স্বাভাবিকভাবে তাদের পারার কথা না। মজার ব্যাপার, যাদেরকে মেধাবী তকমা দেওয়া হয়েছে, যাদেরকে বলা হয়েছে তোমরা ব্রিলিয়ান্ট, তারা কিন্তু একটা অ্যাভারেজ ধরনের রেজাল্ট করেছে। আমি আবার বলছি, আপনাদের মনে হতে পারে যাদেরকে মেধাবী বলা হয়েছে তারা মনে হয় খুব ভালো রেজাল্ট করেছে। না না না, তারা কিন্তু খুব অ্যাভারেজ ধরনের রেজাল্ট করেছে, কারণ তারা নিজেদের যে ধরনের অ্যান্সার, যেটা তাদের ক্লাসে তাদের পক্ষে পারা সম্ভব, তারা শুধু সেগুলোর অ্যান্সার করেছিল। কিন্তু তাদের যে এর থেকে কঠিন কোয়েশ্চেনগুলোর যে অ্যান্সার, সেগুলো তারা চেষ্টাই করেনি। উল্টো দিকে যে গ্রুপ অফ স্টুডেন্টদেরকে বলা হয়েছিল যে তোমরা চেষ্টা করো, তোমরা পরিশ্রমী, চেষ্টা করলে সফল হওয়া যায়, তারা নিজেদের ক্লাসের যে প্রবলেমগুলো ছিল তাদের লেভেলের, সেগুলো তো মোরাললেস কমপ্লিট করেই ফেলেছিল। মজার ব্যাপার, তারা উচ্চতর ক্লাসের প্রবলেমগুলোকেও চেষ্টা করেছিল সলভ করার জন্য, এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা সেটা সলভ করতে পেরেছিল। এই রিসার্চটা ক্যারলের মাথায় একটা নতুন চিন্তা তৈরি করে দেয় যে ইকুয়ালি দুইটা গ্রুপ অফ স্টুডেন্টস, তারা সমান মেধার দিক থেকে, চিন্তা ভাবনার দিক থেকে, কিন্তু যাদেরকে বলা হলো মেধাবী, তারা নির্দিষ্ট টার্গেটের বেশি এগুতে পারলেন না।
কিন্তু যাদেরকে বলা হলো তোমরা পরিশ্রমী, তারা আরও চেষ্টা করলো এবং একসময় মেধাবীরা যেটা পারলো না সেটাও তারা সলভ করে ফেললো। মূলত তার এই রিসার্চের ওপরই কিন্তু এই মাইন্ডসেট বইটা তিনি লিখে ফেলেন। শুরুতে তার রিসার্চের রেজাল্ট তিনি বিভিন্ন জার্নালে লিখতে থাকেন। সেই জার্নালের লেখাগুলো খুব পপুলার হয় এবং 2006 সালে তিনি প্রথম মাইন্ডসেটের প্রথম ভার্সনটা উনি প্রকাশ করেন। অ্যাকর্ডিংলি আরও কিছু রিসার্চ হতে থাকে এবং আরও 10 বছর পর 2016 সালে আমরা যে ভার্সনটা হাতে পেয়েছি সেই ভার্সনের মাইন্ডসেট বইটি প্রকাশিত হয়। বইটি এখন পর্যন্ত প্রায় 40টি ভাষায় অনুবাদ হয়েছে এবং হার্ভার্ড বিজনেস রিভিউর তথ্য অনুসারে প্রায় 80 লক্ষের বেশি বই সেল হয়ে গেছে মার্কেটে। এবং যেমনটা শুরুতেই বলছিলাম, শিক্ষা, ব্যবসা, কর্পোরেট, খেলাধুলা অথবা প্যারেন্টিং সব ক্ষেত্রে এই বইটি ইকুয়ালি ব্যবহার হচ্ছে। বিশ্বের বড় বড় যে সমস্ত প্রতিষ্ঠান আছে যেমন গুগল, মাইক্রোসফট, নাসা, এইসব জায়গাতে এই বইয়ের থিওরি অনুসারে ট্রেনিং করানো হয়। অনেক বড় বড় স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে মাইন্ডসেটকে একটা স্কুল কারিকুলামের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুরুতেই চলুন জেনে নেওয়া যাক মাইন্ডসেট জিনিসটা আসলে কি। লেখক বলেছেন মাইন্ডসেট হচ্ছে একটা মানুষের চিন্তার ধরন এবং সেই চিন্তার ধরন দিয়েই তিনি নিজেকে, অন্যদেরকে এবং আমাদের আশপাশে ঘটে চলা অসংখ্য ঘটনা, যেটা আগে ঘটেছে, বর্তমানে ঘটছে কিংবা ভবিষ্যতে ঘটবে, সেই জিনিসগুলোকে উনি দেখেন। সো একজন মানুষের চিন্তা করার প্রসেস, যেটার মাধ্যমে তিনি নিজেকে, অন্যকে এবং আশপাশের ঘটে চলা জিনিসগুলোকে দেখেন। এটা কতকটা চশমার মতো, তাই না? আমরা যেমন একটা চশমা পরি তখনই যখন আমাদের আইসাইট ঠিক থাকে না। তাই আমার চশমাটা পরি যাতে আমার বাইরের পৃথিবীকে আমি একটু সুন্দরভাবে, পরিষ্কারভাবে দেখতে পারি। কিন্তু আমার চশমার কাচে যদি ময়লা লেগে থাকে, এটা যদি অস্বচ্ছ হয়, তাহলে কি এই চশমা দিয়ে আমি পৃথিবীকে পরিষ্কারভাবে দেখতে পারবো? উত্তর হচ্ছে আমি পারবো না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চশমার কাছে যে ময়লাটা থাকে, যে অস্বচ্ছতাটা থাকে, সেটা কিন্তু আমরা দেখতে পারি না। এবং দেখতে বা বুঝতে না পারার কারণে আমরা বাইরের পৃথিবীকে দোষ দিতে শুরু করি এবং বলি যে বাইরের পৃথিবী নোংরা, ময়লা, অস্বচ্ছ। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজেদের চশমার কাচ পরিষ্কার করব না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বাইরের পৃথিবীকে কখনো পরিবর্তন করতে পারবো না। এই যে চশমার উদাহরণ দিলাম বা চশমার কাচের উদাহরণ দিলাম, এটাই হচ্ছে মাইন্ডসেট। আপনাদের মনে হচ্ছে যে তাহলে চশমার মাইন্ডসেট কি এক জিনিস? না, এটা উদাহরণ হিসেবে ব্যবহার করেছি। যারা চশমা পরেন না তাদেরও আসলে একটা মাইন্ডসেট আছে, যেটা হচ্ছে আবারও লেখকের ভাষায় আমাদের চিন্তা করার ধরন। আপনাদের মনে হতে পারে যে মাইন্ডসেটের উপর ভিত্তি করে মানুষ কীরকমভাবে চিন্তায় পরিবর্তন করে ফেলে। যেমন ধরুন, একটা চ্যালেঞ্জের মুখে কেমনভাবে আচরণ করেন আপনি। কিছু মানুষ চ্যালেঞ্জকে পজিটিভ হিসেবে নেয়, চ্যালেঞ্জের সামনে সে চ্যালেঞ্জকে, বাধাকে উপেক্ষা করার মতো সাহস করে এবং সে ফেইলিয়ারকে মোটেই ভয় পায় না, বরঞ্চ ফেইলিয়ারকে সে দেখে একটা সফলতার সিঁড়ি হিসেবে, কিংবা ফেইলিয়ারের মাধ্যমে সে বুঝতে পারে তার জীবনে, তার কাজে কোন ভুলগুলো তিনি করে ফেলেছেন এবং একই ভুল তিনি আর জীবনেও করবেন না। এই ধরনের চিন্তাওয়ালা মানুষরা জীবনে গ্রো করে বা বড় কিছু করে, অর্জন করে, তার জীবনটা আরেকটু সুন্দর হয়। কিন্তু কেউ যখন চ্যালেঞ্জের মুখে ঘাবড়ে যান, হেরে যাওয়াকে ভয় পান, তিনি কিন্তু চ্যালেঞ্জের সামনে নিজেকে হারিয়ে ফেলেন। তিনি ফিরে আসেন সেই চ্যালেঞ্জের মুখ থেকে। কাজেই তার জীবনে বিফলতা তো আসেই না, বিফলতা আসে না জন্য সফলতাও আসে না। ফলে আপাত দৃষ্টিতে সেই মানুষগুলোকে সফল বা অসফল যাই মনে হোক না কেন, এই মানুষগুলো আসলে জীবনে গ্রো করেন না বা নতুন কিছু পেতে পারেন না। আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে মানুষ কেন মাইন্ডসেট ডিফারেন্ট হয়ে যাচ্ছে বা চিন্তা করার এই মৌলিক ধরন ডিফারেন্ট হয়ে যাচ্ছে। মূল কারণ হচ্ছে আমরা কোন ধরনের সামাজিক পরিবেশে বেড়ে উঠেছি, যেমন আমাদের ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, আমরা কেমন ধরনের প্যারেন্টিং পেয়েছি, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, আমাদের বেড়ে ওঠার পরিবেশ আমাদেরকে কি শিখিয়েছে, তারপর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমাদের দেশের অবস্থা, আর্থসামাজিক পরিবেশ, সব কিছু মিলেই কিন্তু আস্তে আস্তে আমাদের দেখার ধরনটা গড়ে ওঠে। তার মানে মাইন্ডসেট হচ্ছে এমন একটা বিষয় যেটা সারা জীবন জুড়ে আপনাকে ভোগাবে। অর্থাৎ চশমার কাচ যদি অস্বচ্ছ থাকে, আপনি সারা জীবন ধরে পৃথিবীকে অস্বচ্ছ দেখতে থাকবেন। ঠিক তেমনি আপনার মাইন্ডসেট বা চিন্তায় যদি গলদ থাকে, তাহলে আপনি সারা জীবন জুড়ে পৃথিবীকে ভুলভাবে দেখবেন। অথচ সবচেয়ে দুঃখের বা মজার যাই বলেন না কেন, সবচেয়ে কষ্টের কথাটা হচ্ছে এই মাইন্ডসেট গড়ে ওঠার পিছনে আপনার বা আমার ব্যক্তিগতভাবে কোনো ভূমিকা নেই।
এটা তৈরি করেছে আমার আশপাশের পরিবেশ, মানুষ। তারা আমার আক্রান্ত আপনজন হতে পারেন, দূরের মানুষ হতে পারেন, কিন্তু আমি ছাড়া অন্য সব মানুষ আমার মাইন্ডসেট বা আমার চিন্তা করার ধরন তৈরি করে দিয়েছে। আপনারা তো ভাবছেন, যদি চিন্তা করার ধরন তৈরি হয়েই থাকে তাহলে আমি আর আসলে এতে কি পরিবর্তন করতে পারবো? ক্যারল এজন্যই মাইন্ডসেট বইটা লিখেছেন, বা আমরাও এজন্যই এত কিছু রেখে আজকে মাইন্ডসেট বইটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। কারণ আমাদের যে কোনো সমস্যার প্রথম স্টেপ হচ্ছে সমস্যাটা আইডেন্টিফাই করা। আমরা যদি নাই জানতাম যে আমাদের ভিন্ন ভিন্ন রকম মাইন্ডসেট আছে এবং সেই মাইন্ডসেটগুলো গড়ে উঠেছে আমাদের ইচ্ছার বাইরে, তাহলে আমরা কোনোদিন এটা নিয়ে কোনো কাজই করতাম না। আমরা সারা জীবনই হয়তো ভুল মাইন্ডসেট নিয়ে চলতে থাকতাম। কিন্তু ক্যারল আমাদের বললেন যে না, চলুন আমরা মাইন্ডসেট জিনিসটাকে বুঝি, এবং আমরা যদি বুঝতে পারি যে আমাদের মাইন্ডসেটে কিছু সমস্যা আছে, যেটা কিনা একটা সমস্যা আইডেন্টিফিকেশনের প্রথম ধাপ, তাহলে আমরা সেটাকে পরিবর্তন করতে পারবো। আমাদের পরবর্তী আলোচনায় আমরা এই জায়গাতেও যাব যে কিভাবে মাইন্ডসেট চেঞ্জ করতে হয়। তার আগে চলুন জেনে নেওয়া যাক মাইন্ডসেট মূলত কয় প্রকার। ক্যারলের রিসার্চ অনুসারে এবং এই বইতে তিনি যেভাবে লিখেছেন সেটাকে কনসিডার করলে আমরা জানতে পারি যে মাইন্ডসেট মূলত দুরকম, ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেটওয়ালা মানুষরা কি মনে করেন? তারা মনে করেন মানুষের মেধা বা দক্ষতা হচ্ছে জন্মগত, এবং খুব বেশি চেষ্টা সাধনা করে আপনি এটাকে পাল্টাতে পারবেন না, এবং এ কারণেই তারা জেনারেলি নতুন কিছু করতে বা শিখতে ভালো বোধ করেন না। উল্টো কেউ যদি ভালো কিছু করে ফেলেন, তারা এরকম একটা তকমা দেন যে তারা সৌভাগ্যবান কিংবা তারা জন্মগতভাবেই মেধাবী ছিলেন। উল্টো দিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষরা বিশ্বাস করেন যে স্কিল বা ট্যালেন্ট এটাকে তৈরি করা যায়। অর্থাৎ জন্মগতভাবে আমি যে অবস্থায় বা যে অবস্থানেই থাকি না কেন, আমি চাইলে প্র্যাকটিসের মাধ্যমে ক্রমিক উন্নতি করতে পারবো, আমার মেধাকে শানিত করতে পারবো, আমার স্কিলগুলোকে ইমপ্রুভ করতে পারবো। অ্যাজ এ রেজাল্ট আমি নিজেকে আরও ভালোর দিকে নিয়ে যেতে পারবো। ঠিক একই কারণে ফিক্সড মাইন্ডসেটওয়ালা মানুষরা সবসময় রেজাল্টকে ফোকাস করেন, এবং তাদের কাছে একটা মানুষ কি রেজাল্ট করলেন, A+ পেলেন কি পেলেন না, বিজনেসে সাকসেসফুল হলেন কি হলেন না, তিনি রিসার্চে PhD পেলেন কি পেলেন না, তিনি বাজারে সবচেয়ে কম দামে একটা জিনিস কিনতে পারলেন কি পারলেন না, তার সন্তান সবচেয়ে ভালো রেজাল্ট করলো কি করলো না, এগুলি হচ্ছে তার কাছে মুখ্য বিষয়। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষরা রেজাল্টের পরোয়া করেন না, তারা প্রসেসের দিকে বেশি নজর রাখেন। অর্থাৎ তারা বিশ্বাস করেন যে আমার যদি প্রসেসটা ঠিক থাকে, একটা কাজের সঠিক আউটপুট পাওয়ার পথে আমি যদি কাজগুলোকে ঠিকমতো করতে পারি, আমি অ্যাকশনগুলোকে যদি ঠিকভাবে নিতে পারি, এবং আল্লাহ তাআলা যদি আমার নসিবে বা কপালে এটা লিখে থাকেন, তাহলে এটা অবশ্যই আমি পেয়ে যাব। আর আমার পরিশ্রম বা অন্য কিছুর পরেও যদি আমি এটা না পাই, তাহলে সেটা নিয়ে আমি খুব বেশি বদার করতে চাই না। খেয়াল করেন, ফিক্সড মাইন্ডসেটের লোকরা যেহেতু রেজাল্ট ওরিয়েন্টেড থাকেন, তারা অধিকাংশ সময় রেজাল্ট ভালো কিংবা খারাপ দুটার যে কোনো একটা হতে পারে এই ভয়ে তারা সবসময় তটস্থ থাকেন। আর এই তটস্থ থাকার কারণে তারা সবসময় ভয় পান যে যদি খারাপ রেজাল্ট হয় তাহলে কি হবে, যদি খারাপ রেজাল্ট হয় তাহলে মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো, যদি খারাপ রেজাল্ট হয় তাহলে তো আমি হেরে গেলাম। আর এই ভাবনা থেকে তারা রেজাল্টের কাজ পর্যন্তই আর যান না। খারাপ রেজাল্ট হতে পারে এই ভয়ে তারা পুরো প্রসেসটাকেই বন্ধ করে দেন। এক অর্থে তারা প্রসেসের পরোয়া করেন না। এই সমস্ত মানুষ সবসময় মানুষকে মূল্যায়ন করেন রেজাল্টের উপর ভিত্তি করে, তিনি কি অ্যাচিভ করেছেন তার উপর ভিত্তি করে। অন্যদিকে একজন মানুষ যদি অনেক প্র্যাকটিস করে থাকেন, অনেক প্রসেস ওরিয়েন্টেড হয়ে থাকেন, কোনো কারণে তিনি যদি রেজাল্ট না পান, তাহলে ফিক্সড মাইন্ডসেটের লোকরা মনে করেন যে ওই মানুষটা হেরে গেছেন। কিন্তু প্রকৃত সত্যটা কিন্তু উল্টো, তাই না? যখন আপনি কোনো কিছু রেজাল্ট পেতে চান, রেজাল্ট কিন্তু আমাদের নিজেদের ইচ্ছার উপর নির্ভর করে না। রেজাল্ট সবসময় আউটসাইড ইন, অর্থাৎ বাইরের দুনিয়া থেকে আপনার কাছে আসে। ঠিক যেমন আপনি যদি একটা ভালো রেজাল্ট করতে চান, খুবই সহজ উদাহরণ, তাহলে একজন শিক্ষক আপনার খাতায় ভালো নম্বর দিবেন এবং সেই নাম্বারের যোগফলে কিন্তু আপনাকে একটা ভালো গ্রেড দিবে। কিন্তু শিক্ষক কি আপনার সাদা খাতায় নাম্বার দিবেন? উত্তর হচ্ছে না। শিক্ষক তখনই আপনাকে নাম্বার দিবেন যখন আপনি খুব ভালো করে খাতায় লিখবেন, এবং ভালো করে লিখতে হলে আপনাকে ভালো করে পড়তে এবং শিখতে হবে। এই যে ভালো করে পড়া, শিখা এবং উপযুক্তভাবে সেটা খাতায় লেখা, এইটা হচ্ছে প্রসেস। হ্যাঁ, এই প্রসেস ফুলফিল হলেই কি সবসময় শিক্ষক আমাকে ভালো মার্কস দিবেন?
নাও দিতে পারেন। যিনি খাতা দেখছেন ওই সময় তার মন মানসিকতা মর্জি হয়তো খারাপ। অর্থাৎ যে কোনো কারণে আপনি নাম্বার কম পেতে পারেন, কিন্তু এর মানে এই নয় যে এই প্রসেসে আপনি যা জেনেছেন, শিখেছেন এবং বুঝেছেন সেটা আপনার মস্তিষ্ক থেকে বের হয়ে যাবে কারণ আপনার নাম্বার কম। এইটাই হচ্ছে প্রসেস এবং প্র্যাকটিস এবং রেজাল্টের মধ্যে পার্থক্য। ফিক্সড মাইন্ডসেটের লোকরা সবসময় রেজাল্ট দিয়ে তুলনা করেন এবং গ্রোথ মাইন্ডসেটের মানুষরা সবসময় প্রসেস বা প্র্যাকটিসের দিকে নজর দেন। আপনাদের হয়তো মনে হতে পারে পৃথিবীতে বুঝি ফেইল্ড মানুষগুলোই সব ফিক্সড মাইন্ডসেটের। একদম না। এই মুহূর্তে আমি আপনাদেরকে অন্তত দুজন বিশ্ববিখ্যাত বিজনেসম্যান বা কোম্পানি ওনারের নাম বলবো যারা একসময় অনেক বড় বড় মাপের বিজনেসম্যান ছিলেন, কিন্তু তারা দুজনেই ফিক্সড মাইন্ডসেট হবার কারণে তাদের বিজনেস তারা হারিয়ে ফেলেছেন। যেমন ব্ল্যাকবেরির মাইক, তিনি ছিলেন কো-ফাউন্ডার এবং ব্ল্যাকবেরি আজকের দিনে যেমন অ্যাপল বা আমরা আইফোন দেখি, এরকম একসময় মার্কেটকে দাপটের সাথে তারা চলেছিলেন যখন স্মার্টফোন আসেনি মার্কেটে, যখন বাটন ফোন ছিল। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন দেখেছি যে কিছু কিছু বড় ভাইদের হাতে, যারা অনেক রিচ ছিলেন, যাদের প্যারেন্টস, তারা ব্ল্যাকবেরি ফোন ইউজ করতেন এবং ব্ল্যাকবেরি ফোনে অনেকগুলো বাটন থাকতো, ঠিক যেমন আমরা কিবোর্ডে ইউজ করি, কম্পিউটারের কিবোর্ডে ইউজ করি। তো ব্ল্যাকবেরি খুব বড় প্রসপেক্টিভ মার্কেট ছিল, ইউএসের নাম্বার 1 কোম্পানি ছিলেন তারা টেলিফোনের দিক থেকে। কিন্তু মজার ব্যাপার, অ্যাপল যখন ফোন আনতে চাইলো, স্মার্টফোন, অর্থাৎ আপনি ডিভাইসেই সরাসরি কাজ করতে পারবেন, তখন ব্ল্যাকবেরির এই মালিকরা মনে করলেন যে মানুষ এইভাবে ফোন ইউজ করবেন না এবং তারা নিজেদের ইনোভেশন করলেন না, তারা ব্ল্যাকবেরির মধ্যেই সীমাবদ্ধ থাকলেন। ফলাফল কি হয়েছে আপনারা জানতেই পেরেছেন। আমরা যারা শুনছি তাদের অনেকেই ব্ল্যাকবেরি জিনিসটাই আপনারা জানেন না বা দেখেননি। ইন্টারনেটে সার্চ দিলে হয়তো ব্ল্যাকবেরির খুঁজে পাবেন, অর্থাৎ মার্কেটে আর ব্ল্যাকবেরি খুঁজে পাওয়া যায় না। তাহলে এই মাইক লোকটা কি অসফল ছিলেন? না, তিনি অন্যতম সেরা বিজনেস আইকন ছিলেন, কিন্তু তার একটা ফিক্সড মাইন্ডসেট তাকে আটকে দিয়েছিল। তিনি মনে করেছিলেন তিনি মার্কেটের সেরা এবং সারা জীবন তিনি মার্কেটের সেরা থাকবেন। এই যে নিজের রেজাল্টের দিকে মনোযোগ দেয়া, একটু আগে আপনাকে বলছিলাম ইনোভেশন একটা প্রসেস, নতুন কিছু করতে হবে না, মানুষ নতুন কিছু চাইবে। এই যে পদ্ধতির মধ্যে যখন স্টিভ জবস ট্রায়াল অ্যান্ড ইরর করে যাচ্ছেন, সেই সময় মাইক বসে আছেন তার ফিক্সড মাইন্ডসেটে যে তিনি অলরেডি মার্কেট লিডার এবং সম্ভবত সারা জীবন তিনি মার্কেট লিডার থাকবেন, কিন্তু বাস্তবে সেটা হয়নি। আরেকটা খুব বড় উদাহরণ কোডাক এবং তাদের যার নাম আমি বলবো ফিশার, মিস্টার ফিশার। কোডাক সম্পর্কে আমরা প্রায়ই সময় বলে থাকি যে কোডাক ইনোভেশনে ফেল করেছিল। এই কথাটা কিন্তু ঠিক না, কারণ পৃথিবীর ইতিহাসে কমার্শিয়ালি কোনো ডিজিটাল ক্যামেরা বানিয়েছিল কিন্তু কোডাক নিজেরাই, এবং সেটা অনেক আগে 1975 সালে। কিন্তু তারা নিজেদের ইনোভেশনের ভান্ডারে এত পাওয়ারফুল একটা জিনিস থাকা সত্ত্বেও সেটা মার্কেটজাত করেননি বিকজ অফ একটা ফিক্সড মাইন্ডসেট। তারা ভেবেছিলেন যে কোডাকের যে ফিল্ম, সেটার যে প্রফিট মার্জিন সেটা অনেক বেশি, কিন্তু ডিজিটাল ক্যামেরায় যেহেতু ফিল্ম থাকবে না, কাজেই তাদের ওই প্রফিট মার্জিনটা হারিয়ে যাবে এবং তারা ভেবেছিলেন তারা নিজেরাই নিজেদের প্রতিষ্ঠানকে নষ্ট বা ধ্বংস করে ফেলবেন, আমরা বিজনেসের ভাষায় বলি ক্যানিবালাইজ করে ফেলবেন। এবং এই ভয়ে, এই ফিক্সড মাইন্ডসেটে তারা তাদের ইনোভেশনকে লুকিয়ে রেখেছিলেন এবং তারা সেটা মার্কেটে দেননি। রেজাল্ট আমরা সবাই জানি, নাইকন, সনি বা অন্যান্য যারা ডিজিটাল ক্যামেরায় পরবর্তীতে খুব ভালো করেছিল, তারা কিন্তু তাদের ইনোভেশন চালিয়ে গেছে এবং তারা মার্কেটে ডিজিটাল ক্যামেরা এনে দিয়েছে। কোডাক এখন ইতিহাস। ভাবতে খুব অবাক লাগে, তাই না, যে এত বড় মাপের মানুষ, তাদের তো এই ফোরসাইটটা থাকার কথা ছিল। আমি প্রায় আলোচনায় বলি, কোডাকের মালিক যদি বলতেন যে আমরা তো ফিল্মেও নাম্বার 1, আমরা ডিজিটালেও নাম্বার 1 হব, এই এতটুকু গ্রোথ মাইন্ডসেট যদি তাদের থাকতো, তাহলে তারা হয়তো আজকে ডিজিটাল ক্যামেরাও নাম্বার 1 থাকতেন। এই গল্পটা হয়তো ভিন্নভাবে লেখা হতো। এই দুটো এক্সাম্পল থেকে ক্যারলের বইতে যদি আমি আবার ফিরে আসি, তাহলে আমরা দেখতে পাই যে একজন মানুষ ফিক্সড না গ্রোথ মাইন্ডসেটে থাকবেন, তার মৌলিক জায়গাতে দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে তার ফেথ বা বিশ্বাস, এবং তার ফোকাস বা তিনি কিভাবে একটা প্রবলেমকে দেখেন। ফেথ বা বিশ্বাসের জায়গায় আমরা বুঝতে পারি যে গ্রোথ মাইন্ডসেটওয়ালা মানুষরা সবসময় বিশ্বাস করেন যে যে কোনো কিছু আজকে যে স্টেজে আছে সেটা আজীবনকাল এভাবে থাকবে না, এটাতে পরিবর্তন হবে এবং নতুন কিছু আসবে। আর সেই নতুনের জয়যাত্রায় আমি যদি নিজের প্রসেসকে ইমপ্রুভ করতে থাকি, তাহলে আমি সেই রেজাল্টটা পাবো। অন্যদিকে ফিক্সড মাইন্ডসেটের মানুষরা সবসময় মনে করেন যে আমি যেখানে আছি সেটাই ঠিক, এই ফলটাই আমার এবং এই ফলাফলটাই আমার প্রাপ্য। আর এই ঠিক বা ভুল ফেইথের কারণে গ্রোথ
অথবা ফিক্সড মাইন্ডসেটের মানুষরা ভিন্ন ভিন্নভাবে জিনিসকে ফোকাস করে ফেলেন। ঠিক যেমনটা আমরা বলেছি, গ্রোথ মাইন্ডসেটের মানুষরা প্রসেসে ফোকাস করেন। তারা আজকে নাম্বার 1 হলেও তারা ধরে নেন যে কালকেই নাম্বার 1 পজিশনটা আমার থাকবে না বা নাও থাকতে পারে। সেজন্য তারা সবসময় তাদের ইনোভেশন চালিয়ে যান। ছাত্রছাত্রীরা তাদের পড়ালেখা আরও মনোযোগ দিয়ে কন্টিনিউ করতে থাকেন। কোম্পানি তাদের প্রোডাক্ট ইনোভেশন চালিয়ে যেতে থাকেন। বিভিন্ন স্পোর্টসম্যান যারা নাম্বার 1 প্লেয়ার্স, ফুটবল, ক্রিকেট বা অন্যান্য সব খেলায়, তারা প্রতিদিন তাদের প্র্যাকটিস চালু রাখেন, কারণ তারা সবসময় প্রসেস ফোকাসড। অন্যদিকে ফিক্সড মাইন্ডসেটের মানুষরা তাদের ফোকাসে এটা থাকে যে আমি অলরেডি সেরা, আমাকে কে বিট করবে, এবং এটা তাদেরকে এমন একটা ধারণা দেয় যে তাদেরকে আর প্র্যাকটিস না করলেও চলবে, এবং তারা তাদের এক্সিস্টিং বিজনেস, এক্সিস্টিং পড়াশোনার ধরন, এক্সিস্টিং স্কিল প্র্যাকটিস সেখানেই আটকে থাকেন, এবং আস্তে আস্তে তারা সময়ের সাথে সাথে আমাদের মধ্য থেকে হারিয়ে যান। এই দুইটা বড় পার্থক্যের জন্য, যেমনটা আমরা বললাম ফেইথ এবং ফোকাস, তারা এফোর্টের জায়গাও দুরকম হন। ফিক্সড মাইন্ডসেটের মানুষরা এফোর্ট দিতে চান না, তারা মনে করেন কাজ করা মানে কষ্ট। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষরা সবসময় নিজেকে এফোর্টের জায়গায় চাঙ্গা রাখেন, এবং তিনি জানেন যে আমি যদি না হাঁটি তাহলে আমি পিছিয়ে পড়ব। চ্যালেঞ্জের মুখে ফিক্সড মাইন্ডসেটের মানুষরা চ্যালেঞ্জকে ভয় পেয়ে যান, এটা আমরা আগেও বলেছি। গ্রোথ মাইন্ডসেটের মানুষরা চ্যালেঞ্জকে একটা নতুন সম্ভাবনা হিসেবে দেখেন, এবং তিনি বুঝতে পারেন যে যেহেতু চ্যালেঞ্জ, তার মানে আমি এখান থেকে নতুন কিছু করব। ফেইলিয়ার, ফিক্সড মাইন্ডসেটের মানুষরা ফেইলিয়রকে ভয় পান, কারণ তারা মনে করেন হেরে গেলাম তো শেষ। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষরা ফেইলিয়রকে একটা অপশন হিসেবে দেখেন, এবং তারা সবসময় মনে করেন হেরে গেলে আর যাই হোক আমি নতুন কিছু শিখলাম, এবং সেই শিক্ষাটা কাজে লাগিয়ে আমি সামনে আরও ভালো করব। ফাইনালি ফিডব্যাক, ফিক্সড মাইন্ডসেটের মানুষরা ফিডব্যাককে ভয় পান। তারা মনে করেন যে একজন মানুষ, তার বস কিংবা তার প্রতিষ্ঠানের প্রধান, তার শিক্ষক কিংবা তার মা বাবা অথবা আশপাশের মানুষ আমাকে দেখতে পারে না জন্য আমাকে খারাপ কথাগুলো বলছে। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষরা সবসময় ফিডব্যাক নিতে পছন্দ করেন। তারা সবসময় জানতে চান যে আমার কতটুকু ইমপ্রুভমেন্ট করতে হবে, এবং যারা তাকে কঠিন এবং নেগেটিভ ফিডব্যাক দেন তাদেরকে তিনি বন্ধু হিসেবে নেন, কারণ কেউই তো এই সমাজে অত সহজে নেগেটিভ ফিডব্যাক দিতে চায় না। কাজে আমাকে যে ভুল ধরিয়ে দেয় সে আমার বন্ধু, এবং তিনি সেই ভুলের উপর কাজ করেন এবং নিজেকে ইমপ্রুভ করেন। সব মিলিয়ে আমরা যদি দেখি, ফিক্সড মাইন্ডসেটের মানুষরা দ্রুত হাল ছেড়ে দেন, অন্যের সমালোচনাকে ভয় পান, অন্যের সাফল্যকে হুমকি হিসেবে দেখেন, সবসময় সেলফ ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক আচরণ করেন। তার সামনে কোনো ভুল তুলে ধরলেই তারা বলতে থাকেন আমার জন্য এটা হয়নি, অন্যের কারণে হয়েছে ইত্যাদি। তিনি অন্যদের নেতিবাচক হিসেবে উপস্থাপন করতে চান, এবং সবসময় এই নেগেটিভ বিষয়গুলো তাদেরকে দুশ্চিন্তা এবং বিষণ্ণতার মধ্যে রাখে। উল্টো দিকে আমরা দেখি গ্রোথ মাইন্ডসেটের মানুষরা হাল ছাড়েন না, তারা সমালোচনা পছন্দ করেন। অন্যের সাফল্যকে তারা হুমকি তো নয়ই, বরঞ্চ একটা ভালো বেঞ্চমার্ক হিসেবে নেন। যদি অন্য কোনো কোম্পানি ভালো করে, তাহলে তারা নিজের কোম্পানির এমপ্লয়ীদেরকে বলেন যে দেখো, ওরা যদি ভালো করতে পারে তাহলে আমরাও পারবো। গ্রোথ মাইন্ডসেটের প্যারেন্টসরা তাদের ছেলেমেয়েদেরকে কম নাম্বার পাওয়ার জন্য বকা দেন না, বরঞ্চ তিনি ক্লাসের সহপাঠীদের ভালো নাম্বারের দিকে রেফারেন্স দিয়ে বলেন যে তুমি চেষ্টা করলে তুমিও ওর মতো মার্কস পাবে। গ্রোথ মাইন্ডসেটের মানুষরা কখনো নিজেকে বাঁচানোর চেষ্টা করেন না, তারা প্রোঅ্যাক্টিভ হন, তারা রেসপন্সিবিলিটি নেন, তারা অন্যদের সামনে নিজেকে ইতিবাচক উপায়ে উপস্থাপন করেন, এবং যেহেতু তারা নিজেদের ভিতরে সবসময় ইতিবাচকতাকে প্রতিপালন করেন, তারা খুব এনার্জেটিক হন এবং সবসময় তারা পজিটিভ থাকেন, এবং তাদেরকে দেখলে আপনার কাছে মনে হবে তাদের মধ্যে একটা পজিটিভিটির অরা বের হয়ে আসছে। এতক্ষণ পর্যন্ত আমরা দুই ধরনের মাইন্ডসেট নিয়ে অনেক কথা বললাম, এবং আপনাদের মনে নিশ্চয়ই বারবার প্রশ্নটা চলে আসছে যে একটা মানুষ যদি ফিক্সড মাইন্ডসেটের মানুষ হন তাহলে তাকে কি গ্রোথ মাইন্ডসেটে কনভার্ট করা সম্ভব, কিংবা একজন মানুষ কি একই সাথে ফিক্সড এবং গ্রোথ দুই ধরনের মাইন্ডসেট নিয়ে চলতে পারেন? উত্তর হচ্ছে ইয়েস। একজন মানুষের মধ্যে একই সাথে ফিক্সড এবং গ্রোথ দুটো মাইন্ডসেটই থাকতে পারে। অর্থাৎ এরকম কোনো মানুষ পৃথিবীতে থাকেন না যিনি একবারই ফিক্সড কিংবা একবারই গ্রোথ। আমার জীবনের কোনো একটা দিকে হয়তো আমি গ্রোথ মাইন্ডসেট, আনফর্চুনেটলি অন্য একটা বিষয় বা অন্য একটা দিকে হয়তো আমি ফিক্সড মাইন্ডসেট। অর্থাৎ একজন মানুষের মধ্যে, আপনার বা আমার মধ্যে যদি কিছু কিছু ক্ষেত্রে ফিক্সড মাইন্ডসেট থাকে, এটা কোনো দোষণীয় বিষয় নয়। সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা কি এটা বুঝতে পারছি কি না। যদি বুঝতে পারি তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নটা কাজ করে যে ফিক্সড মাইন্ডসেটকে কি গ্রোথ মাইন্ডসেটে কনভার্ট করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, যায়। এবং এজন্য যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা অনেক বড় শক্তিশালী ক্রাইটেরিয়া, যেটাকে আমরা বলি নিউরোপ্লাস্টিসিটি।
একসময় মানুষ মনে করতেন যে মস্তিষ্ক যেভাবে গড়ে উঠেছে এইখান থেকে মস্তিষ্ককে আর ইমপ্রুভ করা যায় না, কিন্তু গত 50-60 বছরে নিউরোসায়েন্স এবং এই ধরনের গবেষণা থেকে বের হয়ে এসেছে যে আমরা যখনই নতুন কোনো একটা অভ্যাসকে রপ্ত করি, সেটা জীবনের যে কোনো পর্যায়ে হতে পারে, ছোটবেলায় হাঁটতে চলা থেকে শুরু করে সাইকেল চালানো শেখা, সুন্দর করে হাতের লেখা শেখা, নতুন একটা ভাষা শিক্ষা, কিংবা কম্পিউটারের একটা নতুন প্রোগ্রামিং শেখা, যত কিছু শেখা, এই নতুন নতুন শেখার ক্ষেত্রে আমাদের মস্তিষ্কের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন নিউরনের কিছু কিছু নিউরন একজন আরেকজনের সাথে কানেক্টেড হয় শুধু। এবং এটার মধ্যে দিয়ে আমরা এটাও বলতে চাচ্ছি যে আমাদের মস্তিষ্কের বিলিয়ন বিলিয়ন নিউরনের খুব সামান্য অংশ, মেবি 0.001% আমরা এখন পর্যন্ত কাজে লাগাতে পেরেছি। কাজেই আমরা যদি আমাদের মস্তিষ্ককে কাজে লাগাতে পারি, যেটার নাম হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি, যেটার মধ্য দিয়ে মস্তিষ্ককে নতুন নতুন জিনিস শেখানো হয়, তাহলে মস্তিষ্ককে আমরা নেতিবাচকতা থেকে ইতিবাচকতাও শেখাতে পারবো। মস্তিষ্ককে আমরা ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটও শেখাতে পারবো। অনেক ফিক্সড মাইন্ডসেটের মানুষ মনে করতে পারেন যে আমাদের এই যে স্কিলের শেখা, যেমন আমি সাইকেল চালানোর কথা বলেছি, ভাষার কথা বলেছি, অনেকে মনে করতে পারেন এটা মনে হয় জীবনের আর্লি স্টেজে শুধু সম্ভব, বয়স হয়ে গেলে বোধহয় আর সম্ভব হয় না। তারা খেয়াল করবেন যাদের স্ট্রোক হয়ে পক্ষাঘাত হয়ে যায়, কিংবা আমরা বলি প্যারালাইসিস হয়ে যায়, আমাদের অনেক আত্মীয় স্বজন বা মুরব্বীদের হয়ে গেছিল বা হয়েছিল, আপনারা দেখবেন ডক্টররা তাদেরকে রিকভারির পার্ট হিসেবে ফিজিওথেরাপি সাজেস্ট করেন। ফিজিওথেরাপিতে আসলে কি হয় ভালো করে খেয়াল করবেন, একটা ছোট বাচ্চাকে ঠিক যেভাবে কলম ধরতে শেখানো হয়, ফিজিওথেরাপির মাধ্যমে একজন 60 বা 70 বছরের মানুষকে কিন্তু একইভাবে কলম ধরতে শেখানো হয়। ঠিক যেভাবে ছোটবেলায় আমরা আমাদের বল ধরেছি, ঠিক সেইভাবে একজন বয়স্ক মানুষকে বল ধরতে শেখানো হয়। ঠিক ছোটবেলায় যেভাবে আমাকে হাঁটতে শেখানো হয়েছে, ওইভাবে একজন বয়স্ক মানুষকে হাঁটতে শেখানো হয়। অর্থাৎ শেখানোর প্রসেসটা, গ্রোথ মাইন্ডসেট আমরা প্রসেস নিয়ে অনেক কথা বলেছি, শেখানোর প্রসেসটা কিন্তু সবসময়ই একটা স্ট্রোকের কারণে আমাদের মস্তিষ্কের অলরেডি শিখে রাখা নিউট্রনগুলো হয়তো কোনো কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিন্তু আপনি যদি শেখার সাহস করেন এবং আপনি যদি প্র্যাকটিস চালিয়ে যান, তাহলে আপনার আমার যে কারো পক্ষে প্যারালাইসিসের সেই ধাক্কাটা কাটিয়ে ওঠে অলমোস্ট স্বাভাবিকভাবে হাঁটা চলা, লেখা, খাবার, যে কোনো কিছু সম্ভব। আবার অনেক ক্ষেত্রে আমাদের অনেক মুরব্বী মনের সাহস হারিয়ে ফেলেন, তারা ভাবেন এই বয়সে এই নতুন জিনিস কি শিখতে পারবো। আনফর্চুনেটলি তারা কিন্তু স্বাভাবিক আর কখনোই হতে পারেন না। এই ধরনের প্যারালাইসিসের ইস্যু থেকে আমরা অসংখ্য অসুখ বিসুখ এবং অনেক কিছুর এক্সাম্পল বের করতে পারি, যেখানে দেখানো হয় যে আমাদের মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটিকে আমরা মৃত্যু পর্যন্ত কাজে লাগাতে পারি। আসলে আমাদের মস্তিষ্ক আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার একটা বিরাট বড় দান। আমরা খুব কম মানুষই আমাদের মস্তিষ্ককে কাজে লাগাতে পারি। ক্যারল এখানে বলেছেন যে মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটিকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা ফিক্সড মাইন্ডসেটকে আস্তে আস্তে গ্রোথ মাইন্ডসেটে কনভার্ট করতে পারবো। দর্শক মণ্ডলী, আমরা কথা বলতে বলতে অনেক সময় কাটিয়ে ফেলেছি। আমরা আজকের পর্বের শেষ দিকে চলে এসেছি। আপনাদেরকে কয়েকটা ছোট প্রশ্ন রাখতে চাই। আপনি নিজেকে কি ধরনের মাইন্ডসেটের মানুষ হিসেবে দেখেন? অফকোর্স আপনার ভিতর ফিক্সড এবং গ্রোথ দুটো মাইন্ডসেটই আছে। জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি ফিক্সড মাইন্ডসেটে অপারেট করেছেন, আজকের আলোচনা অনুসারে অন্তত আপনার মাথায় যে জিনিসগুলো এসেছে সেটা আপনি কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। আপনি আরও জানাতে পারেন যে ব্যর্থতার মুখে আপনি নিজেকে কিভাবে আবিষ্কার করেন। আপনি হয়তো চাকরি করেন কিংবা ব্যবসা করেন, আপনি আপনার টিম মেম্বার বা আপনার সন্তানকে সবসময় কি ফিডব্যাক দেন, কি বলেন? তাদেরকে কি আপনি সবসময় ভালোর জন্য প্রশংসা করেন, নাকি খারাপ বা ভুলের মুখে তাদেরকে বলেন যে চেষ্টা চালিয়ে যাও, তুমি ভালো করবে? এবং আজকের পুরো আলোচনা থেকে আপনাদের কোন জায়গাটা ভালো লেগেছে সেটা আপনারা হাইলাইট করতে পারেন। খুব ইন্টারেস্টিংলি, যেহেতু এই বইটা পড়ে আমার অনেক ভালো লেগেছে, আমি এই বইটার উপরে একটা ছোট্ট রিসার্চের জন্য কিছু প্রশ্ন তৈরি করেছি। এটা এক ধরনের সার্ভে বলতে পারেন। এই ভিডিওর নিচের লিঙ্কে আমরা ওই সার্ভের লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিব। গুগলের হয়তো 15-20টা কোয়েশ্চেন থাকবে, আপনারা খুবই সৎভাবে অনেস্টলি কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিবেন এবং ওখানে নাম্বারের রেঞ্জ দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনারা ফিক্সড মাইন্ডসেট না গ্রোথ মাইন্ডসেট কিভাবে অপারেট করছেন। একদম শেষ পর্যায়ে আমি বইয়ের বিভিন্ন চ্যাপ্টারগুলো সম্পর্কে আপনাদেরকে একটা কুইক হাইলাইট দিতে চাই। প্রথম চ্যাপ্টারে লেখিকা মাইন্ডসেট কি সেটা নিয়ে বলেছেন, আজকে আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি। চ্যাপ্টার 2তে তিনি ফিক্সড মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেটের পার্থক্যগুলোর কথা বলেছেন। চ্যাপ্টার 3তে উনি বলেছেন যে কিভাবে আমরা এই নতুন গ্রোথ মাইন্ডসেটকে আমরা নিয়ে আসতে পারি, যেখানে নিউরোপ্লাস্টিসিটি এবং অন্যান্য বিষয়গুলো আলাপ করা হয়েছে। চ্যাপ্টার 4 থেকে 6 পর্যন্ত এই জায়গাটার উপর আমি খুব জোর দিচ্ছি, আপনারা যারা বইটা সংগ্রহ করবেন এবং পড়বেন এই জায়গাগুলোর উপর খুব জোর দিবেন। চ্যাপ্টার 4-এ উনি বলছেন স্পোর্টসে কীভাবে গ্রোথ মাইন্ডসেটকে ইউজ করা যায়। তিনি মোহাম্মদ আলী, মাইকেল জর্ডানের এক্সাম্পল দিয়েছেন যে তারা কিভাবে
চাপের মুখে, ফেইলিয়ারের মুখে নিজেকে গড়ে তুলেছিলেন। আবার উনি অনেকগুলো এক্সাম্পলও দিয়েছেন যে এই সমস্ত বড় বড় মাপের খেলোয়াড় ছিলেন, তাদের হয়তো স্কিল বা ক্যাপাবিলিটি আরও অনেক বেশি ছিল, কিন্তু শুধু ফিক্সড মাইন্ডসেটের জন্য তারা ডিরেল হয়ে গেছেন। সেই নেগেটিভ এক্সাম্পলগুলো আমি আপনাদের সামনে আর উপস্থাপন করছি না। চ্যাপ্টার 4-এ লেখক বিজনেসের উদাহরণ দিয়েছেন এবং অ্যারন নামের একটা কোম্পানি, যারা একসময় ইউএসের নাম্বার 2 কোম্পানি ছিল, শুধুমাত্র ফিক্সড মাইন্ডসেটের কারণে একসময় যখন তাদের কিছু লস হয়ে যায়, তারা এটাকে অ্যাভয়েড করার জন্য তারা তাদের ব্যালেন্স শিট এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোকে টেম্পার করে ফেলে এবং এইটা তারা কন্টিনিউ করতে থাকে আনটিল একসময় প্রমাণিত হয়ে যায় যে তারা দেউলিয়া হয়ে গেছে। সো বিজনেসেও গ্রোথ মাইন্ডসেটের একটা বিরাট ভূমিকা আছে। চ্যাপ্টার 6-এ লেখিকা রিলেশনশিপের উপরে এটার প্রভাব বলেছেন এবং ফাইনালি 7 প্যারেন্টিং, টিচার এবং কোচ। খুব খেয়াল করবেন, আমরা একটা নির্দিষ্ট বয়সে চলে গেছি, কিন্তু আমাদের সন্তানরা, যারা আমাদের দেশ, আমাদের পরিবার, আমাদের সমাজের ভবিষ্যৎ, তারা কিন্তু গড়ে উঠছে। আমাদের জীবনে হয়তো আমাদের অনেক চাওয়া পাওয়া না পাওয়া থাকতেই পারে, কিন্তু আমরা নিশ্চয়ই সবাই চাই যে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যে সন্তানগুলো বেড়ে উঠছে তারা গ্রোথ মাইন্ডসেট নিয়ে বেড়ে উঠুক। কিন্তু আমরা যদি তাদের সাথে প্রতিদিনের কথাবার্তা, আচরণে যদি ভুল জিনিস শিখিয়ে ফেলি, তাহলে তারা কিন্তু গ্রোথ মাইন্ডসেটে যেতে পারবে না। এই জায়গাটা আমি খুব জোর দিব। চ্যাপ্টার 7, আমরা যারা মা বাবা এবং আমাদের সন্তানদেরকে কিন্তু আমরা স্কুলে পাঠাই এবং সেখানে তার একটা বড় সময় থাকে এবং সেখানে তাদের শিক্ষকরা তাদের সাথে কীরকমভাবে কথাবার্তা বলেন। সো আমরা যারা এই দুইটা বিশেষ পেশায় আছি, মা বাবা আমরা অলমোস্ট সবাই, এবং যারা আমরা শিক্ষকতার সাথে আছি, খুব মহান পেশা, আমি এনাদের উভয়কেই এই বইটা খুব গুরুত্বের সাথে পড়ার জন্য অনুরোধ করব, বোঝার জন্য অনুরোধ করব, কারণ আপনাদের হাতে, মা বাবা এবং শিক্ষকদের হাতে আমাদের দেশের ভবিষ্যৎটা গড়ে উঠছে। ফাইনালি চ্যাপ্টার 8-এ উনি এক্সাম্পল দিয়েছেন যে কিভাবে আমরা মাইন্ডসেটকে পরিবর্তন করতে পারবো। এই ছিল আজকের পুরো আয়োজন। আমরা শেষ করব। আজকে আমরা বিখ্যাত বই ক্যারলের মাইন্ডসেট নিয়ে আলাপ করলাম। আপনারা যারা অন্যান্য বই নিয়ে আলোচনা চান তারা কমেন্টে লিখতে পারেন। আর এই বইটি আপনি পেয়ে যাবেন রকমারিতে। বইটির পারচেজ লিংক ডেসক্রিপশন সেকশনে দেয়া থাকবে। আপনাদের সাথে আগামী পর্বে আবার কোনো নতুন বই নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। 1 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দৌড়ে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।